বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী এবং ভিউয়ার্স, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। পরিসংখ্যানের ধারাবাহিক ক্লাসের আজকের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার অংশটুকু অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই আমরা যারা অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত এবং নবম দশম শ্রেণীতে অধ্যয়নরত তারা আজকের আলোচনাটুকু মনোযোগ সহকারে শুনি, তাহলে আমাদের অবশ্যই কাজে লাগবে। এখানে আমি কতগুলো উপাত্ত লিখে রেখেছি এবং এই উপাত্তর আলোকে দুটি প্রশ্ন করেছি। দুটি প্রশ্ন হচ্ছে, শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সারণী থেকে গড় নির্ণয় করো। এই দুইটি প্রশ্নই অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে আমি বলতে পারি ইনশাল্লাহ নিশ্চিত পরীক্ষায় তোমাদের আসবে। যারা অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত তোমাদের অর্ধবার্ষিকী অথবা বার্ষিক পরীক্ষায় নিশ্চিত আসবে, ঠিক আছে? তাই আমাদের জন্য আজকের আলোচনাটুকু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই সারণী তৈরি করার জন্য আমাদের কতগুলো ধাপ অনুসরণ করতে হবে এবং এই ধাপগুলো কিন্তু উল্টাপাল্টা করা যাবে না। নির্দিষ্ট যে ধাপগুলো আছে এবং প্রত্যেকটা ধাপ কিন্তু নির্দিষ্টভাবেই যেতে হবে। মানে একটা ধাপের পর আরেকটা ধাপ, একটা ধাপের পরে আরেকটা ধাপ, শুধু আমরা ধাপগুলো মনে রাখবো। আমরা 4টি ধাপে এই অঙ্কটি করব। প্রথম ধাপ হচ্ছে, আমরা আমাদের যে উপাত্তগুলো দেওয়া থাকবে এই উপাত্তগুলো থেকে আমরা সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যাটি আমরা বাছাই করব বা নির্ণয় করব। আমরা উপাত্তগুলোর মধ্যে একটু খেয়াল করে দেখি যে সর্বনিম্ন কোনটি আছে আর সর্বোচ্চ কোনটি আছে। তো সর্বনিম্ন 42, তারপরে দেখি আর আছে কিনা, তারপরে 63, 70, 43, 43, 52। তাহলে সর্বনিম্ন হচ্ছে কত? 42। আর সর্বোচ্চ আমরা কত পাই? 48, 53, 73। হ্যাঁ, 73-এর চেয়ে বড় আছে কিনা? 70, হ্যাঁ নাই। তাহলে সর্বনিম্ন হচ্ছে 42, সর্বোচ্চ কত? 73। তাহলে প্রথম ধাপে আমরা এই সর্বনিম্ন এবং সর্বোচ্চ যে সংখ্যাটি আছে আমরা লিখে ফেলবো। বুঝতে পেরেছি? তাহলে আমরা লিখে ফেলি, সর্বোচ্চ সংখ্যা সমান সমান কত? 73। আর সর্বনিম্ন সংখ্যা সমান সমান কত? 42। এটা কিন্তু প্রথম ধাপ। প্রথমে আমরা এই দুইটি সংখ্যা নির্ণয় করব। তারপরে এই দুইটি সংখ্যা নির্ণয় করার পরে আমরা পরিসর নির্ণয় করব। পরিসর, তো পরিসর কিন্তু একটা সূত্র আছে, আমরা সূত্রটা খেয়াল করব। পরিসর সমান সমান সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। এ হচ্ছে আমাদের পরিসরের সূত্র। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু অবশ্যই পরিসর সূত্রটি মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে। তো পরিসর সমান সমান সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তা আমরা যে সর্বোচ্চ আর সর্বনিম্ন সংখ্যা বের করেছি তা এখন মানগুলো বসিয়ে দেওয়া। তো সর্বোচ্চ হচ্ছে কত? 73, আর সর্বনিম্ন হচ্ছে 42, আর যোগ কত? 1। তাহলে এখানে কত হবে? 73 আর 1 যোগ করলে কত? 74 বিয়োগ 42। তাহলে এখন বিয়োগ করলে কত হয়? 2, আর 7 থেকে 3 গেলে 4 গেলে কত? 3, 32। ঠিক আছে, আমরা বিয়োগ করে 32 পেয়ে গেলাম। এই পরিসর বের করার পরে দেখো, প্রথমে আমরা সর্বোচ্চ সর্বনিম্ন বের করলাম, তারপরে আমরা পরিসর বের করলাম। এই পরিসর বের করে তারপর তোমরা বের করবা শ্রেণী সংখ্যা। আর শ্রেণী সংখ্যার জন্য আমাদের কি লাগবে? শ্রেণী ব্যবধান। তাহলে আমাদের প্রশ্নে কিন্তু স্পষ্ট বলে দিয়েছে শ্রেণী ব্যবধান 5 ধরে। এখন একটা বিষয় এই জায়গায় আমাদের একটু বেশি মনে রাখতে হবে। অনেক সময় আমাদের প্রশ্নে কিন্তু এই শ্রেণী ব্যবধানের কথা উল্লেখ করবে না, আমাদেরকে বলবে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। সেই ক্ষেত্রে আমরা কি করব? অধিকাংশ সময় প্রায় সময় দেওয়া থাকবে, বেশিরভাগ প্রশ্নে দেওয়া থাকে, কিন্তু কিছু প্রশ্নে দেওয়া থাকে না। সেই ক্ষেত্রে আমরা যে জিনিসটা মাথায় রাখবো, আমরা ধরে নেব আমাদের ইচ্ছা মতো। কিন্তু সবচেয়ে ভালো হয় তোমরা যদি পরিসরের সংখ্যাটা দেখে যদি ধরো, পরিসরের সংখ্যাটি যদি 50-এর চেয়ে ছোট হয় তাহলে তোমরা 5 ধরে নিবা, আর পরিসরের সংখ্যাটা যদি 50-এর চেয়ে বড় হয় তাহলে তোমরা 10 ধরে নিবা। বুঝতে পেরেছি? এখন প্রশ্ন হতে পারে, স্যার আমরা যদি 6, 7, 8 ধরি হবে না? অবশ্যই হবে। তাহলে 5, 10 ধরলে আমাদের একটা জায়গায় আমাদের লাভবান হব বা একটা জায়গায় আমাদের ভুল কম হবে। এটা আমরা যখন করতে যাব তখন আমি দেখাবো।
আর 10 ধরলে 5 ধরলে আমাদের জন্য ভালো। আর 6, 7, 8 আমার ইচ্ছা মতো যে কোনো সংখ্যা আমি ধরতে পারবো। ঠিক আছে, অনেক সময় আছে বেশি ছোট সংখ্যা ধরলে আমাদের ঘরের সংখ্যা বেড়ে যাবে, আবার অনেক সময় বেশি বড় সংখ্যা ধরে ফেললে গড়ের সংখ্যা ছোট হয়ে যাবে। তাই আমার একটা পরামর্শ রইল, পরিসর যদি 50-এর চেয়ে ছোট হয় তাহলে তোমরা 5 ধরে নিবা, আর পরিসর যদি 50-এর চেয়ে বড় হয় তাহলে তোমরা 10 ধরে নিবা। বুঝতে পেরেছি? আর যদি প্রশ্ন উল্লেখ করা থাকে তাহলে কিন্তু আমরা আর ধরতে পারবো না, যেটা আছে এটা দ্বারা এই কাজ করতে হবে। বুঝতে পেরেছি কিনা? তাহলে প্রথম 2 ধাপে আমরা প্রথমে কি করলাম, সর্বোচ্চ সর্বনিম্ন সংখ্যা বের করে ফেললাম, তারপরে পরিসর বের করে ফেললাম। এখন আমরা শ্রেণীর সংখ্যা বের করব। শ্রেণীর সংখ্যার সূত্র হচ্ছে পরিসর বাই শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি। একই কথা, ব্যাপ্তি এবং ব্যবধান একই বিষয়, শ্রেণী ব্যাপ্তি। তাহলে পরিসর আমরা কত পাইছি? 32। আর শ্রেণী ব্যাপ্তি আমাদের কত বলা আছে? 5। তাহলে 32কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে কত পাই? 6.4 মনে হয়। দশমিক সহ লিখতে হবে, যাই আসবে আমরা তাই লিখবো। আমরা পেলাম এই 32কে 5 দ্বারা ভাগ করলে পাই 6.4। এখন মাথায় রাখতে হবে শ্রেণী সংখ্যা কিন্তু দশমিক সংখ্যা হবে না, মানে কোনো অংশের সংখ্যা হবে না, ভগ্নাংশ হবে না, দশমিক সংখ্যা হবে না, এটা পূর্ণ সংখ্যা হতে হবে। তাহলে 6.4 না লেখে তার পরবর্তী যে সংখ্যাটি আছে আমরা ওইটি লিখবো। তাহলে আমরা কত লিখবো? আর এই পরবর্তী সংখ্যাটি লেখার জন্য সমান চিহ্নের বদলে আমরা এই যে ঢেউ চিহ্ন, যেটাকে বলি আমরা প্রায় চিহ্ন, ঠিক আছে কিনা, প্রায়, তাহলে এই ঢেউ চিহ্ন দিয়ে আমরা 7 লিখে ফেলি। বুঝতে পেরেছি কিনা? তাহলে আমার যদি এখানে আসতো 4.3, আমি কত লিখতাম? 5। যদি আমার এখানে থাকতো 5.4, আমি কত লিখতাম? 6। যদি আমার এখানে থাকতো 8.1, আমি কত লিখতাম? 9। বুঝতে পেরেছি আমরা? এবার আমরা লিখে ফেলবো। এই শ্রেণী সংখ্যা নির্দেশ করতেছে আমার যে আমি একটা চার্ট তৈরি করব, যে সারণী তৈরি করব, সারণীর সারি হবে 8টি, কলাম হবে 3টি। কলাম 3টি ফিক্সড, কিন্তু আমার সারিটা নির্দেশ করবে আমার শ্রেণীর সংখ্যা। শ্রেণীর সংখ্যা যা হবে তার চেয়ে একটি বেশি সারি হয়, কারণ নামের জন্য একটা, আর এগুলো হচ্ছে সংখ্যা, উপাত্ত লেখার জন্য 7টি। কথা বুঝতে পেরেছি? তাহলে শ্রেণী সংখ্যা যা বের হবে বা যা পাবো তার চেয়ে একটি সারি বেশি লিখতে হবে আমাদের, মনে থাকবে তো? তাহলে এখানে যেহেতু 7 পেয়েছি, তাহলে আমাদের সারি কয়টি হবে? 8টি, আর কলাম কয়টি হবে? 3টি। বুঝতে পেরেছি? তাহলে এখন আমি এগুলো মুছে ফেলি, আমি এখানে একটি সারণী তৈরি করি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ঠিক আছে, এই হলো আমাদের 8টি সারি আর 3টি কলাম। 3টি কলাম। এখন প্রথমটার নাম হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। প্রথম কলামের নাম দেব আমরা শ্রেণী ব্যাপ্তি, আর দ্বিতীয় কলামের নাম দেব আমরা টালি, আর তৃতীয়টার নাম দেব গণসংখ্যা। এই নামগুলো কিন্তু ফিক্সড করা গণসংখ্যা নিবেশন সারণীর জন্য। এই হলো আমাদের নামকরণ করা হয়ে গেল। প্রথম কলামের নাম হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, দ্বিতীয় কলামের নাম হচ্ছে ট্যালি, আর তৃতীয় কলামের নাম হচ্ছে কি? গণসংখ্যা। এখন এই গড়গুলোকে আমরা পূর্ণ করতে হবে। এখন গড়গুলো পূর্ণ করব আমাদের উপাত্তের সাহায্যে। বুঝতে পেরেছি? এখন আমাদের সর্বনিম্ন সংখ্যাটি কত ছিল? 42 ছিল, কিন্তু ঠিক আছে কিনা আমি একটু মার্ক করে রাখি, এই যে 42, আর 73 ছিল আমাদের সর্বোচ্চ সংখ্যা। তাহলে 42 হচ্ছে আমাদের সর্বনিম্ন সংখ্যা, আর সর্বোচ্চ সংখ্যা হচ্ছে কত? 73। এখন তোমার কাজ হচ্ছে এই গড়গুলো পূরণ করার জন্য তোমার সর্বনিম্ন সংখ্যাকে ধরে তোমার যে শ্রেণী ব্যাপ্তি আছে বা শ্রেণী ব্যবধান যেটা আছে ওই ততগুলো সংখ্যা করে তোমাকে নিতে হবে প্রত্যেকটা ঘরের জন্য। ব্যবধানটা হবে 5 আর শুরুটা হবে 42 থেকে, সেই জন্য আমরা হাতের কড়া গুনতে পারি। ঠিক আছে কিনা? তাহলে 42 থেকে শুরু করতে হবে, 42, 43, 44, 45, 46। বুঝতে পেরেছি? তাহলে 5 যদি আমরা নেই, 42 থেকে কত আসে? 46 পর্যন্ত। এই যে আবার গুনে আমি 42, 43, 44, 45, 46। তাহলে আমি এখানে প্রথম করে লিখবো 42 থেকে 46। বুঝতে পেরেছি? ঠিক পরের ঘরটা আমরা লিখবো পরের সংখ্যা থেকে 47 থেকে, আবার 5 ঘর। তাহলে 47, 48, 49, 50, 51। তাহলে 47 থেকে 51। এরপরটা হবে কত? 52 থেকে। 52 থেকে হবে 56। একটু আমরা গনে গনে দেখবো, ঠিক আছে? আমরা যারা নতুন অথবা ভুল হয়।
আর যারা ভালো পারি তারা আন্দাজ করে লিখতে পারবে। তারপর হচ্ছে 57 থেকে 61, 62 থেকে 66, তারপরে 67 থেকে 71, তারপরে 72 থেকে আমাদের 76। এইভাবে আমরা লিখে ফেলবো। তাহলে দেখো আমাদের প্রথম গড়টা পূর্ণ হয়ে গেল। ঠিক আছে, এখন আমাদের দ্বিতীয় গড় ট্যালি লিখবো। এখন আমরা ট্যালি লেখার জন্য কি করব, আমরা কি পদ্ধতি অনুসরণ করব? আমাদের যে প্রথম সংখ্যাটি কত, 45, ঠিক আছে কিনা, আমরা দেখব এখানে কোন গড়ে 45 আছে। 42 থেকে 46 গড়ে কিন্তু কি আছে, 45 আছে। তাহলে এই গড় বরাবর আমরা একটা দাগ দেব। তারপরে সংখ্যাটি কত, 42, তাহলে 42 আছে কোন গড়ে, প্রথম গড়ে, আবার আরেকটি দাগ দেব। তারপরে কত আছে, 60, দেখবো এখানে কোন গড়ে 60 আছে। তাহলে এই যে 52 থেকে 56, 60 নেই। এই যে 57 থেকে 61, এই গড়ের মধ্যে কিন্তু 60 আছে। তাহলে এই গড় বরাবর আমরা একটা দাগ দেব। বুঝতে পেরেছি? তারপরে কত আছে, 61, এই 61 কিন্তু এই গড়েই আছে। তাহলে এখানে আমরা আরেকটা দাগ দেব। তারপরে আছে কত, 58, 58 কিন্তু আমাদের এই গড়ে আছে। এই যে 57 পরে 58, 59, 60, তাহলে এই গড়ে আরেকটা দাগ দেব। তারপরে আছে আমাদের কত, 53, 53 কিন্তু আমাদের এই ঘরে আছে, 52 থেকে 56 ঘরে। তাহলে আমরা এখানে কি করব, এখানে একটা দাগ দেব। তারপরে আছে আমাদের কত, 48, 48 আছে আমাদের 47 থেকে 51 মধ্যে। তাহলে আমরা এখানে আরেকটা দাগ দেব। তারপরে আছে কত, 52, 52 আমাদের এই 3 নম্বর ঘরে আছে, আবার এখানে একটা দাগ দেব। তারপরে আছে কত, 51, 51 আছে আমাদের দ্বিতীয় ঘরে, 47 থেকে 51 মধ্যে, আমরা এখানে একটা দাগ দেব। তারপরে আছে কত, 49, 49 আছে আমাদের কোন ঘরে, এই যে দ্বিতীয় ঘরে, 47 থেকে 51 মধ্যে 49 আছে, আমরা আরেকটা দাগ দেব। তারপরে আছে কত, 73, 73 আছে আমাদের কোন ঘরে, 67 থেকে 71 ঘরে নাই। এই যে 72 থেকে 76 ঘরে 73 আছে, আমরা এখানে একটা দাগ দেব। তারপরে আছে 52, এই যে 52 আমাদের এই ঘরে আছে, 52 থেকে 56, আমরা এই ঘরে আরেকটা দাগ দেব। তারপর হচ্ছে 57, 57 আছে আমাদের এই যে এই ঘরে, 57 থেকে 61, আমরা এখানে আরেকটা দাগ দেব। তারপরে হচ্ছে কত, 71, 71 আছে আমাদের এই যে করে, 67 থেকে 71 করে, আমরা এখানে আরেকটা দাগ দেব। তারপর হচ্ছে 64, 64 আছে আমাদের 62 থেকে 66 ঘরে, আমরা এখানে একটা দাগ দেব। তারপরে আমাদের আছে 49, 49 আছে আমাদের দ্বিতীয় ঘরে, 47 থেকে 51 মধ্যে, আমরা এখানে একটা দাগ দেব। তারপর আছে আমাদের কত, 56, এই যে 49 পরে 56, 56 আছে আমাদের কোন ঘরে, এই যে দেখো 52 থেকে 56, আমরা এখানে আরেকটা দাগ দেব। তারপর 48, 48 আছে আমাদের দ্বিতীয় ঘরে, এই যে দেখো 4টি দাগের পরে যদি আরেকটি দাগ দিতে হয়, তাহলে আমরা এইভাবে ক্রস করে দাগটা দেব। বুঝতে পেরেছি? এটা একটা বিষয়। 4টি দাগ হয়ে যাওয়ার পরে যদি আরেকটা দাগের প্রয়োজন হয়, তাহলে আমরা এভাবে ক্রস করে দেব। ক্রসটা তোমরা এভাবে করতে পারো, এভাবে করতে পারো, ঠিক আছে, এটা কোনো বিষয় না। অনেকে ভাবে যে স্যার আমি কি এভাবে দিতে পারি, এভাবে দিতে পারি না? অবশ্যই দিতে পারি, এটা এটা এই হচ্ছে তোমার ব্যাপার। কিন্তু মনে রাখবা, যদি একবার যদি তুমি এইভাবে আমরা উপর থেকে নিচের দিকে দিই, তাহলে তুমি প্রত্যেকটা এইভাবে দিলে ভালো হয়, ঠিক আছে। তারপরে আমাদের কত ছিল এটা, 47 থেকে 51 করে কত লিখছিলাম আমরা, 48 না, হ্যাঁ 48 লিখেছিলাম। তারপর আছে কত, 67, তাহলে 67 আছে আমাদের কোন করে, এই যে 67 থেকে 71 এই ঘরে আছে, আমরা এখানে দাগ দিলাম। তারপর আছে 63, 63 আছে আমাদের 62 থেকে 66 ঘরে। তারপর 70, 70 আছে 67 থেকে 71 ঘরে। তারপর হচ্ছে 59, 59 হচ্ছে 57 থেকে 61 ঘরে। এই যে 4টা দাগ দেওয়া আছে, তাই আমরা একটা ভাগা করে দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে 54, 54 আছে আমাদের 52 থেকে 56 করে, এই যে এখানে 4টা দাগ দেওয়া আছে, তাই আমরা কি করলাম, এই যে বাঁকা দাগ দিলাম। তারপর আছে 46, 46 আছে আমার প্রথম করে, একটা দাগ দিলাম। তারপর 43 আছে প্রথম করে, এখানে আরেকটা দাগ দিলাম। তারপর হচ্ছে 59, 59 হচ্ছে আমাদের 57 থেকে 61 করে, তাই নতুন করে আরেকটা দাগ দিলাম। 5টি হওয়ার পরে নতুনভাবে আরেকটা দাগ দিতে হয়। তারপর হচ্ছে 56, 56 আছে 52 থেকে 56 করে, এখানে আরেকটা দাগ দিলাম। তারপর 43, 43 হচ্ছে আমাদের প্রথম করে, 4টি আছে, আমরা আরেকটি দেওয়ার জন্য আমরা এইভাবে বাঁকা করে দিতে পারি। তারপর হচ্ছে 68, 68 আছে আমাদের এই যে 67 থেকে 71 করে, আমরা একটা দাগ দিলাম। তারপর হচ্ছে 52, 52 হচ্ছে আমাদের এই যে 52 থেকে 56 করে, এখানে আমরা আরেকটা দাগ দিলাম, ঠিক আছে। এইভাবে প্রত্যেকটি উপাত্ত ধরে ধরে, এই উপাত্তগুলো যে ঘরে থাকবে এই ঘরে শুধু দাগ দেওয়া। বুঝতে পেরেছি? একটু সময়ের কাজ, কিন্তু সবাই পারবো আমরা। তাহলে এখন আমাদের এই টেলির ঘরটা পরিপূর্ণ হয়ে গেল, কমপ্লিট। এখন আমরা গণসংখ্যার দিকে থাকবো। গণসংখ্যা কিভাবে লিখবো? গণসংখ্যা খুবই সহজ। আমরা এখানে যতটি দাগ দিয়েছি, শুধু এখানে সংখ্যাটা লেখা। এখানে দাগ কয়টা, 5টা, তাহলে এখানে হবে 5। এখানে দাগ কয়টা, 5টি, 5। এখানে কয়টা আছে, 7টি, 7। এখানে আছে 6টি, 6 লিখবো। এখানে 2টি দাগ, 2 লিখবো। এখানে 4টি দাগ, 4। এখানে 1টি দাগ, 1। এই
এখন আমরা সর্বশেষ কাজ হচ্ছে আমরা এই গণসংখ্যাগুলো একটু গণে দেখব এখানে সংখ্যাটি কত হয় আর এখানে টোটাল উপাত্ত কয়টা আছে। তো উপাত্তের সংখ্যার যদি দিকে তাকালে আমরা দেখি তো কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। তাহলে আমাদের এখানে কত হয় দেখি, 5 5 10, 10 7 17, 17 এবং 6 হচ্ছে কত 23, 23 2 কত 25, 25 4 29 আর 1 কত 30। যদি দেখি যে আমাদের এখানে টোটাল সংখ্যা আর উপাত্ত সংখ্যা মিলে গেছে তাহলে বুঝবো আমাদের অঙ্ক সঠিক। কথা বুঝতে পারছি? আর যদি কম বেশি হয় তাহলে কিন্তু অঙ্ক সঠিক হবে না। তাহলে এই হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্ন, যে শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা। বুঝতে পেরেছি কিনা? তাহলে এইগুলো আমাদের প্রথম প্রশ্ন। এখন দ্বিতীয় প্রশ্ন কি বলছে দেখো, সারণী থেকে গড় নির্ণয় করা। আমাদের যে সারণীটা আমরা এখানে তৈরি করেছি, এখন এই সারণী থেকে গড় বের করতে হবে। দেখো আমরা কিন্তু এই পূর্বের যে পরিসংখ্যানের যে ক্লাসটি ছিল এখানে কিন্তু গড় বের করা শিখেছিলাম কিভাবে। উপাত্ত আকারে দেওয়া থাকলে গড় বের করার নিয়ম ছিল কি, সবগুলোকে যোগ করে ফেলা, যোগ করে যোগফলটাকে উপাত্ত সংখ্যা দ্বারা ভাগ করা। কিন্তু এখানে আমাদের বলছে সারণী থেকে গড় নির্ণয় করতে, তাহলে এটা কিন্তু নতুন একটি গড়। তাহলে এই সারণী থেকে গড় নির্ণয় করার পদ্ধতিটা কি? পদ্ধতিটা হচ্ছে তোমার যে সারণীটা আছে এই সারণীটাকে একটু মডিফাই করতে হবে, ঠিক আছে, একটু অ্যাড করতে হবে, আরো কোনো একটা কিছু অ্যাড করে নিতে হবে। কি? আমরা এখানে দেখো সারণীর মধ্যে 3টা গড় আছে, কিন্তু আমরা যখন গড় বের করবো তখন আমাদের এই টেলি গড়ের কোনো প্রয়োজন না। দেখো টেলি এবং গণসংখ্যা কিন্তু একই গড়। এখানে আমি শুধু দাগ কেটে দিছি আর এখানে সংখ্যা লিখছি, তা আমাদের সংখ্যা দরকার, দাগের কোনো প্রয়োজন নাই। তাহলে আমাদের এই সারণীটাকে এখন একটু মডিফাই করতে হবে গড় নির্ণয় করার জন্য। এখন কিভাবে করব? যদি সারণী থেকে গড় বের করতে বলে তাহলে তোমার কলাম লাগবে কয়টি? 4টি। কয়টি কলাম লাগবে? 4টি কলাম লাগবে। বুঝতে পেরেছি? তাহলে 4টি কলাম দ্বারা আমরা একটি কি করব? সারণী তৈরি করব। তাহলে আমি এখানে একটু কলামগুলো এটা কিভাবে রেখে আমি শুধু এই নামটাকে একটু পরিবর্তন করি, যেহেতু আমার জায়গা শর্ট আমি এখানে কাজটা করে ফেলতেছি। আমি এখানে আরেকটা গড় বাড়িয়ে দিই, বাড়িয়ে দিলাম। এই গড়ের নামটা আমি দিই গণসংখ্যা। তোমরা কিন্তু অবশ্যই নতুন প্রশ্নের জন্য নতুন করে সারণী তৈরি করতে হবে, ঠিক আছে? আর এই গড়ের নাম দেবো আমরা মধ্যমান, আর এই গড়ের নাম হবে FI এবং XI। এখন এই যে গণসংখ্যা, এই গণসংখ্যার নাম হচ্ছে FI। আমি যেহেতু জায়গা হচ্ছে না আমি একটু উপরে লিখতেছি, তার নাম হচ্ছে FI। আর মধ্যমানের নাম হচ্ছে XI। বুঝতে পেরেছি? এই যে বিষয়টা আমাদের, এটাকে ব্রেকেট দিয়ে লিখি আমি, এই XI। গণসংখ্যাকে FI দ্বারা প্রকাশ করা হয় আর মধ্যমানকে XI দ্বারা প্রকাশ করা হয়। বুঝতে পেরেছি আমরা? তাহলে আমরা এই গণসংখ্যার মধ্যে মানগুলো একটু আগের, তার যে আগের মানগুলো আছে আমরা আগের মানগুলো লিখে ফেলি, তাহলে তো প্রয়োজন নাই আমাদের। তাহলে কত? এখানে 5 5 7 6 2 4 1, এবং এটা কিন্তু এই মানগুলো হবে না, এই মানগুলো মধ্যমানটা আমরা অন্যভাবে বের করতে হবে। আমাদের এই দুইটি আমরা পূর্বের প্রশ্ন থেকে পেয়েছিলাম। এখন আমাদের এই দুইটি গড় কি করতে হবে? পূর্ণ করতে হবে। এখন মধ্যমানটা কিভাবে বের করবো? মধ্যমান বের করার নিয়ম হচ্ছে তোমার যে শ্রেণী ব্যক্তিটা আছে এই শ্রেণী ব্যক্তির যে দুইটি সংখ্যা আছে দুই প্রান্তে, এখানে কিন্তু মধ্যে কিন্তু আরো সংখ্যা আছে। যেমন এখানে কি বোঝাচ্ছে? 42 থেকে 46, তাহলে 42 43 44 45 46। তাহলে তোমার মধ্যের সংখ্যা কোনো প্রয়োজন নাই, দুই প্রান্তে যে দুইটি সংখ্যা আছে এই দুইটি সংখ্যা যোগ করে 2 দ্বারা ভাগ, তাহলে মধ্যমান পেয়ে যাবো আমরা। তাহলে আমরা 42কে কি করব? আর 46 যোগ করব, তো 42 যোগ 46, তাহলে কত হয়? 88। তাকে ভাগ করব 2 দ্বারা, ভাগ করলে কত? 44। তো আমরা এখানে কত লিখতে পারি? 44। এই বুঝতে পেরেছি কিনা? আমরা দুই প্রান্তের দুইটি সংখ্যা যোগ করব, তারপর 2 দ্বারা ভাগ করব। ঠিক একই রকম ভাবে এখানেও দুই প্রান্তের দুইটি সংখ্যা যোগ করব, 2 দ্বারা ভাগ করব। তাহলে 47 আর যদি আমরা 51 যোগ করি তাহলে আমাদের সংখ্যাটি হবে কত? 94 মনে হয়। 44 আর 47 যোগ 51 হচ্ছে 98 ভাগ 2, তাহলে কত হবে? 49। তাহলে আমাদের এখানে মধ্যমানটা বের হইতেছে আমাদের কত? 49। আবার 52 এবং 56 যোগ করব, ঠিক আছে? যে যোগ করলে কত হয়? 8, আর এখানে আছে 10, 108।
এই 108কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, তাহলে কত হয় 54। তাহলে এটা হবে 54। ঠিক একই রকমভাবে পরেরটি হবে কত 59, এর পরেরটি হবে 64, 69 এবং কত 74। তোমরা কিন্তু অবশ্যই হিসাব করে বের করবা, ঠিক আছে। এই হলো আমাদের মধ্যমান কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে এফআই এক্সআই এর যে গড়টি আছে এই গড়টি পূরণ করা। এফআই এক্সআই মানে হচ্ছে, দেখো এফআই মানে কে গণসংখ্যা আর এক্সআই মানে কে মধ্যমান। তাহলে এফআই এক্সআই দেখো তাদের মধ্যে কিন্তু কোনো চিহ্ন নাই, আর চিহ্ন না থাকলে কি চিহ্ন হয়, গুণ চিহ্ন হয়। মানে এফআই এক্সআই এর মান দুইটা কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে এই দুইটা মান গুণ করে যে মানটা হবে এটা হবে এই গড়ের মান, বুঝতে পারছি। তাহলে 5 এবং 44 গুণ করবো আমরা, গুণ করে এখানে লিখবো। তো 5 এবং 44 গুণ করলে কি হয়, 4 5 20 আর 4 5 20 22, 220। আবার যদি এই 5 এবং 49 গুণ করি, 5 9 45, 4 5 20 আর কত 24, 245। 7 দ্বারা যদি গুণ করি, 4 7 28, হাতের 2, 5 7 35, 37। হ্যাঁ, তারপর 6 দ্বারা গুণ করলে 6 9 54, তারপর 5 6 30 আর হচ্ছে 5 কত 354। তারপর হচ্ছে 2 দ্বারা গুণ করলে 4 দুগুণে 8, 6 দুগুণে 12। 4 দ্বারা গুণ করলে 4 9 36, হাতের 3, 4 24 আর 3 কত 27। 1 দ্বারা গুণ করলে কত 74। এই যে গুণ করে পেয়ে গেলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা এই যে দুটি ঘরের যে মান তোমরা খুব সহজেই তোমরা পূর্ণ করতে পারবা। মধ্যমান বের করার নিয়মটা আমি আবারও বলে দিই। এই যে শ্রেণীব্যক্তির মধ্যে যে দুটি সংখ্যা আছে, দুই প্রান্তে দুটি সংখ্যাকে যোগ করে 2 দ্বারা ভাগ, ঠিক আছে, এভাবে আমি পূর্ণ করে ফেললাম। আর এই এফআই এক্সআই মানে হচ্ছে, এফআই মানে গণসংখ্যা, এক্সআই মানে মধ্যমান। এই গণসংখ্যার মধ্যমান গুণ করে করে আমরা এই করে লিখে ফেললাম। এই যে 5 এবং 44 গুণ করে 220, 5 এবং 49 গুণ করে 245, 7 এবং 54 গুণ করে 378, 6 এবং 59 গুণ করে 354, ঠিক আছে, এভাবে আমরা পেয়ে গেলাম। এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে গণসংখ্যাকে সবগুলো যোগ করব। তো গণসংখ্যা সবগুলো যোগ করলে কত হয়েছিল, 30 হয়েছিল নাকি, 30। আমরা গণে দেখি, 30 অবশ্যই হবে, এর আগে কিন্তু আমরা গণেছিলাম। আর এখানে যে এই যে এফআই এক্সআই যেটা আছে এটাকে যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে এফআই এক্সআই এবং আই কিন্তু নিচে লিখতে হয়, ঠিক আছে, বরাবর না কিন্তু নিচে। এখন আমরা যেহেতু এফআই এক্সআই যদি এভাবে লিখি, সমান চিহ্ন দেয়, দেখো এই 220ও কিন্তু এফআই এক্সআই এর মান, এই 245ও এফআই এক্সআই এর মান, 378ও এফআই এক্সআই এর মান, ঠিক আছে। তাহলে এখানে যে আমরা এফআই এক্স এর সমান লিখতেছি, তাহলে এফআই এক্স এর মান তো প্রত্যেকটা মানই এফআই এক্স এর নির্দেশ করতেছে। এটা প্রথম ঘরে এফআই এক্স এর মান, এটা দ্বিতীয় ঘরে এফআই এক্স এর মান, এটা তৃতীয় ঘরে, এটা চতুর্থ ঘরে এফআই এক্স এর মান, ঠিক আছে কিনা। তাহলে এখানে এফআই এক্স এর কোন ঘরের মান, আমরা তো যোগফল লিখতেছি নাকি, এফআই এক্স এর যোগফল, এই তো বিষয়টা। তাহলে এফআই এক্স এর যেহেতু যোগফল লিখতেছি আমরা, তাই এই এফআই এক্স এর সামনে এই যোগফল কথাটা লিখে দিতে হবে। এখন কথাটা কিন্তু বাংলাতে লিখলে হবে না, ইংরেজিতে লিখলে হবে না, সংকেত দ্বারা লিখতে হবে। তো সংকেতটা কি, যোগফলের সংকেত হচ্ছে এটা। এই যদি কখনো দেখো এমন একটা চিহ্ন দেওয়া আছে, তাহলে বুঝতে হবে এটা হচ্ছে যোগফলের চিহ্ন। এটা বোঝাচ্ছে যে এই বিষয়টা, এই এখানে এই চিহ্নের পরে যাই থাকবে তাদেরকে যোগ করা হয়েছে, বুঝতে পেরেছি, তাদের যত মান আছে সবগুলো মান যোগ করা হয়েছে। এটাকে বলা হয় সামেশন। কি বলা হয়, সামেশন। তাহলে সামেশন এফআই এক্সআই, বুঝতে পেরেছি আমরা। তাহলে আমরা এই সবগুলো এখন কি করে ফেলবো, যোগ করে ফেলবো। তা আমরা যোগ করি। তো প্রথম মানটা হচ্ছে 220 যোগ, তারপর 245 যোগ 378 যোগ 354 যোগ 128 যোগ 276 যোগ 74। তা আমরা পেলাম কত, 1675, 1675। এই হলো আমাদের যোগফল, বুঝতে পেরেছি। তাহলে হচ্ছে সারণীর কাজ। প্রিয় শিক্ষার্থীরা, যদি সারণী থেকে গড় নির্ণয় করতে বলে, তো প্রথম কাজ হচ্ছে তোমার যে সারণীর দেওয়া থাকবে বা তুমি যে সারণীটা তৈরি করেছো, এই সারণীর মধ্যে শুধু শ্রেণীব্যক্তি আর গণসংখ্যার মান দুইটা নিয়ে তুমি আরও দুইটা কলাম অ্যাড করতে হবে। একটা হচ্ছে মধ্যমানের, আর একটা হচ্ছে এফআই এক্সআই। আর এফআই মানে গণসংখ্যা মনে রাখতে হবে, এক্সআই মানে মধ্যমান। তারপর আমরা এই গড়গুলো পূর্ণ করে আমরা গণসংখ্যার যোগফল এবং এফআই এক্স এর যোগফলটা বের করে ফেলবো, ঠিক আছে। এখন আমাদের পরবর্তী কাজ গড় বের করা। তো গড়ের সূত্র হচ্ছে, গড় সারণী থেকে গড় বের করার সূত্র হচ্ছে গড় সমান লেখার পরে এই যে সামেশন এফআই এক্স হচ্ছে উপরে আর নিচে হচ্ছে কত এন, এই সে বিষয়টা মনে রাখতে হবে। তাহলে মানগুলো বসিয়ে দিই আমরা। সামেশন এফআই এক্স এর মান কত, 1675, আর এন এর মান কত 30। এখন দেখি আমরা ভাগ করলে কত হয়, 1675 ভাগ 30 আছে কত, 55.833 নাকি। তাহলে 55
0.833। তাহলে এটাই উত্তর। এটা হচ্ছে আমাদের গড়, সারণী গড়। তাহলে এই হলো আজকের যে প্রশ্ন, তার আলোচ্য বিষয়। আমি আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা আমরা আলোচনাটুকু বুঝতে পেরেছি। যদি কোথাও কোনো একটি অংশ আমরা বুঝতে না পারি, তাহলে এই অংশটি আমরা একটু রিপিট দেখি, বারবার দেখি। আমি বিশ্বাস করি আমরা যদি একটা জায়গায় আটকে যাই, এই জায়গাটা যদি আমরা একটু মনোযোগ সহকারে কয়েকবার দেখি, 2-3 বার দেখলে তোমরা অবশ্যই নিজেরা বুঝতে পারবা। আর যদি তারপরও যদি সমস্যা সমাধান না হয়, স্যারকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে, মেসেজের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার। তাহলে আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকি। আল্লাহ হাফেজ।